নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিয়ে রয়েছে, অর্থাৎ যারা গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্টের অপেক্ষায় বসে রয়েছে এবং এটা নিয়ে ভাবনা চিন্তা করছো যে স্যার ইন্টারভিউ তো নতুন রাজ্য সরকার বন্ধ করে দেবে বলেছে, তাহলে কি আমাদের স্যার ইন্টারভিউ হবে না আর? তো তোমাদেরকে এই বিষয়ে ক্লিয়ার করব। তোমাদের ওএমআর সিট কবে নাগাদ আপলোড হতে পারছে সেটা বলবো, তার সাথে তোমাদের রেজাল্ট কবে নাগাদ আসতে পারে এই বিষয়ে তোমাদেরকে বলবো, এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে মন্ত্রীর পক্ষ থেকে কি রকম কি বার্তা এসেছে সেই বিষয়ে কিন্তু তোমাদেরকে বলবো। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, প্রতিটা কথা গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। ঠিক আছে, 10 মিনিটের ভিডিও তোমার লাইফটা কিন্তু করে দিতে পারে। তো চলো পরপর দেরি না করে আমি তোমাদের একে একে বলছি। সবার আগে তোমাদেরকে ফার্স্ট অফ জানাই যে তোমাদের রেজাল্টের কি আপডেট। রেজাল্টের কি আপডেট, ঠিক আছে? তোমাদেরকে প্রথম কথা বলে দিই, জুন মাসের একবার সম্ভাব্য এখানে লিখে দিচ্ছি, কারণ এটা লিখতে হয় আর এইটার জন্য তোমরাই দায়ী। সেটা যারা পুলিশের স্টুডেন্ট রয়েছে তোমরা জানো। ঠিক আছে, এটা এখনকার যুগের রুল, লিখতে হয় সম্ভাবনা। তো সম্ভাবনা বলেই বলছি, যারা লিজেন্ড তারা বুঝে নিও। ঠিক আছে, তো চলো তোমাদেরকে বলি জুন মাসের 14 তারিখের পর তোমাদের ওএমআর আসার সম্ভাবনা। জুন মাসের এর আগেই তোমাদের বলেছি জুনের ফার্স্ট উইকের দিকে রেজাল্ট দিয়ে দিত, কিন্তু যেহেতু ধরো ওএমআর স্ক্রিন তোমরা অলরেডি দেখেছো এসএসসির যারা এত আগেকার যে সরকার এত দুর্নীতি করেছে, সেই ওএমআর সিট নিয়ে কত শিক্ষক, আর যে লজ্জা লাগে বলতে, নিজে একজন শিক্ষক দাঁড়িয়ে যে 26,000 শিক্ষককে উলোধাঁধা পেদিয়েছে, তারপরও লজ্জা লাগে না শিক্ষিত মানুষের শিক্ষকের গায়ে হাত তুলতে? তাদের মধ্যে কতজন ন্যায্যভাবে চাকরি পেয়েছে, তারাও সেখানে গিয়েছে। কি করবে, হঠাৎ করে এতদিনের চাকরি, ন্যায্য চাকরি যদি পেয়ে যদি ছাড়া হয়ে যায়, তো তখন রাজ্য সরকারকে একটাই কথা বলেছিল যে আমাদের ওএমআর স্ক্যানটাকে আপলোড করুন। এতবার করে করেনি। তো যাই হোক, আজকে বিজেপি সরকার আসা মাত্রই তোমরা দেখেছো ওএমআর স্ক্যান করা তোমাদের আপলোড করা শুরু হয়েছে, এবং এটার একটা সব থেকে প্লাস পয়েন্ট দেখো, আজকে থেকে 20 বছর পরে রাজ্যে বিজেপি থাকুক না থাকুক, কিন্তু তোমার চাকরি কিন্তু হয়তো 30-40 বছর থাকবে, বাস্তব কিনা? পরবর্তীতে হয়তো কোনো সরকার যদি আসে, তো আমি না বললেও সেটা সত্যি যে পরবর্তীতে যদি কোনো সরকার আসে, তাহলে সেই আমলে যদি ধরো কেউ কেস করে যদি বলে যে এই প্যানেল দুর্নীতি ছিল, তাহলে সেই প্যানেলের উপরে সরকার সবার আগে কি দেখতে চাইবে? স্ক্যান, ওএমআর সিটটা দেখার চেষ্টা করবে। তো যদি আগে থেকেই যদি অনলাইনে আপলোড করে দেওয়া হয় যে একদম স্বচ্ছভাবে, তাহলে তুমি বুঝতে পারছো যে ওএমআর স্ক্যান করলে তার তুমি চিরজীবনের জন্য সেফ থাকছো। এবং তার জন্য আমাদের বিজেপি সরকারকে অসংখ্য ধন্যবাদ যে এইভাবে স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট প্রসেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, তো কি বললাম, 14 তারিখের পরে তোমাদের ওএমআর স্ক্যান একদম আসতে চলেছে, এটা আশা রাখছো। এবং তোমাদেরকে এটাও বলি, কান খুলে শুনে রাখো, বি সিরিয়াস। চিরঞ্জিত স্যার ফালতু কথা বলে না, তো সিরিয়াস ভাবে কথাগুলো শুনো। আমার কথা, আমি তোমাদের সর্বপ্রথম যে এই রেজাল্ট নিয়ে ঘাটাঘাটি করেছিলাম, এবং আমি তোমাদেরকে বলছি যে 14 জুনের পরে কিন্তু একটা প্রবল সম্ভাবনা আসছে তোমাদের কিন্তু ওএমআর আপলোড হয়ে যাওয়া। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে, যেদিন ওএমআর আপলোড হবে তার 15 দিন, তার 15 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। দিনের মধ্যে রেজাল্ট আসার সম্ভাবনা, সম্ভাবনা বলেই বলছি। তার মানে ধরে রাখো যে তোমাদের পসিবলি বলতে পারি জুলাই মাসে, জুলাই মাসের দিকেই কিন্তু তোমাদের এইটা ওএমআর 14 জুনের পর থেকে আপলোড হয়ে গেলে তার 15 দিন মানে জুলাই মাসে চলে যাচ্ছে। জুলাই মাসের দিনে কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। এবার অনেক জনের ভাবনা চিন্তা, তাহলে এই দুটো বিষয় তোমাদেরকে বলে দিলাম, একদম কথা সবাইকে শেয়ার করো যে চিরঞ্জিত স্যার বলছে। ঠিক আছে, এবার অনেক জনের ব্যাপার হচ্ছে, নতুন সরকার বলেছে যে ইন্টারভিউ রাখবো না।
ইন্টারভিউ না রাখাটা স্বাভাবিক, কিন্তু তোমাদেরকে একটা জিনিস জানিয়ে দিই, এইটা কিন্তু নতুন সরকারের আমলে রিক্রুটমেন্ট না। তো যারা এই ভুল কাজটা করছো, যে আমাদের মনে হয় স্যার রেজাল্ট ক্যান্সেল হয়ে যাবে, অনেকজনের ভাবনা চিন্তা আছে না যে রেজাল্ট ক্যান্সেল হয়ে যাবে। অনেকজন ভাবছো যে মনে হয় ওবিসি সংরক্ষণ যে 7% সংরক্ষণ দিয়েছে, মনে হয় স্যার এই রিক্রুটমেন্টই লাগবে। তোমাদেরকে বলি, এর রেজাল্ট আউট হয়নি মানে এটা এবি পর্যায়ে পড়ে না, অর্থাৎ কিন্তু যেগুলোতে তোমার 7% পড়বে সেগুলো কিন্তু সব নিউ রিক্রুটমেন্টের উপরে পড়বে, বোঝা গেল? এবং এই যে ইন্টারভিউ প্রসেস আটকে দেওয়া মানে বন্ধ করে দেওয়া, এটাও নতুন রিক্রুটমেন্ট থেকে শুরু হবে। এটা অলরেডি হাইকোর্টের পারমিশন নিয়ে হাইকোর্ট অলরেডি এটাকে ডিসেম্বর মাসে জয়েন করতে বলেছে। তো সেইখানে স্ট্রাকচার অনুযায়ী যে ওএমআর যেটা তোমাদের অফিসিয়াল স্ট্রাকচার ছিল, ওই অফিসিয়াল স্ট্রাকচারে এখানে দেখো 15 নম্বরের ইন্টারভিউর কথা বলা হয়েছে। এই 15 নম্বর বলছি, তোমাদের 10 নম্বর মানে 15 নম্বরটা মানে বলতে চাইছি 10 নম্বর গ্রুপ সি, এবং ডি হচ্ছে 5 নম্বরের ইন্টারভিউর কথা। ভালো লাগলে একটা লাইক দিও, কারণ লজিক দিয়ে তুমি বোঝো। লোককে বোকা, লোকে তোমার ইউটিউবে ফেসবুকে কি বলছে বড় জিনিস না, চিরঞ্জিত স্যার কি বলছে সেটা ভালো করে শোনো, বোঝা গেল? তাহলে তুমি বুঝতে পারবে সঠিক ইনফরমেশনটা কি আছে। তো এই যে 15 নম্বর ইন্টারভিউ গ্রুপ সি 10 নম্বর, গ্রুপ ডি 5 নম্বর, তো তোমাদের এটাও দেখবে তোমাদের ওই আগের অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া আছে। তো নোটিফিকেশন যেহেতু মানে এর আগের বছরে 2025-এর নোটিফিকেশন, তো সুতরাং তোমাদের স্পষ্ট ভাষায় বলে দিই, 2025-এর যদি নোটিফিকেশনে কিছু দেওয়া থাকে তো সেটা যে কোনো সরকার মানতে বাধ্য। অর্থাৎ সরকার কোনোভাবে তার উপরে কোনো স্ট্রাকচারালি কোনো রকম পরিবর্তন করতে পারবে না। এটা যদি পরিবর্তন করে এটা সাংবিধানিক অনেক সমস্যা হয়, বুঝতে পেরেছো? কারণ একটা রুল স্ট্রাকচার মেনে, দেখো কোনো যে গভর্নমেন্টের আমলেই হোক না কেন, কিন্তু তুমি তো পয়সা দিয়ে ফর্ম ফিল আপ করেছো, তাহলে তখন একরকম জিনিস দিয়ে এখন একরকম যদি জিনিস দেয় তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, ঠিক আছে? তো তোমাদেরকে কি বললাম, কোনোভাবেই তোমাদের যারা ভাবছো যে ইন্টারভিউ প্রসেস মনে হয় বন্ধ হয়ে যাবে, তোমাদের একদম তাহলে তোমাকে ফেল করে আসতে হবে। ইন্টারভিউ টাইপিং এই দুটো জিনিস কিন্তু একদমই বন্ধ হবে না, এবং তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিই, এই দুটোই কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টটা হবে। এরপরে যা 12,000 প্লাস যে আবার নতুন গ্রুপ সি গ্রুপ ডি বেরোচ্ছে 26-এর মধ্যে এই রাজ্য সরকারের আমলে, সেটাতে তারা তাদের স্ট্রাকচার পরিবর্তন করে দিতে পারে, বোঝা গেল? কিন্তু এই স্ট্রাকচারটা যেহেতু এর মাথার উপরে রয়েছে তোমার হাইকোর্টের প্রেসার, তো সুতরাং এটাকে কোনো রকমভাবে নড়াতে পারবে না। যদি এটাকে কিছু করতে চায় তাহলে আবারও পরবর্তীতে হাজার একটা সমস্যার সম্মুখীন হতে হবে, তাহলে বোঝা গেল? আর মন্ত্রী তরফ থেকে তোমাদের বলছি, আমি তো সেদিন দিলীপ বাবুর কাছে গিয়েছিলাম, তোমরা জানো। দিলীপ বাবুর সাথে হলেও তোমাদের বিষয়েও কিন্তু আলোচনা হয়েছে। হ্যাঁ, উনি দুটো কথা বলেছে। দেখো, ডিপার্টমেন্ট আমার না হলেও আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি যে আমাদের রাজ্য সরকারের শুধু পুলিশ বিভাগ নয়, যতগুলো রেজাল্ট পেন্ডিং আছে প্রত্যেকটা পেন্ডিং রেজাল্টকে আমরা তাড়াতাড়ি বার করব, এবং কিন্তু চেষ্টা করব জুন মাসের মিডিলের পর থেকে সব কটা রেজাল্টই পেন্ডিং রেজাল্ট যেন বেরিয়ে যায়। তো জুন মাসের 14 তারিখের পরে যেটা তোমাদেরকে বললাম, ওএমআর আপলোড স্ক্যান করা শুরু হবে, এবং তোমার অফিসিয়ালি দেখবে তোমরা সেটা দেখতেও পেয়ে যাবে, এবং মোটামুটি জুলাই মাসের ফার্স্ট উইক নাগাদ তোমাদের রেজাল্ট আসবে, এটুকু তোমরা ধরে রাখো। তাহলে প্রপার ক্লিয়ারেন্স পেয়ে গেলে আর ইন্টারভিউ নিয়ে টেনশন নাই। সকলকে একটু শেয়ার করে দিও। বারবার করে বলছি, অনেকজনের কাছে ভ্রান্ত ধারণা, অনেকজন ইউটিউব ফেসবুকে, কারণ এটা ওটা যা তা লিখে বেড়াচ্ছে যে এটা বাদ চলে যাবে ওটা বাদ চলে যাবে, সবাই দেখে মনে হচ্ছে যে আমরাই বড় বড় লেভেলের অফিসার, ঠিক আছে? এইসব অনেকজনা ভাবে নিজেকে অনেক কিছু। তো এইসব কোনো সত্যতা ঠিক না। আমি আবারও বলছি, আর একটা কথা বারবার করে তোমাদেরকে বলছি, কাট অফ কাট অফ নিয়ে অনেকজনার ভাবনা চিন্তা। আমি যেমনটা তোমাদেরকে বলেছিলাম, 50 থেকে 52-র মধ্যে তুমি যে জনই করো না কেন, জেনারেল কাস্ট যদি থাকো, আমি ইউআর এর কথা বলছি, ইউআর কাস্ট 50 থেকে 52-র মধ্যে যদি থাকো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির এই গ্রুপ সি টাইপিং মানে টাইপিং প্র্যাকটিস করো, এবং ইন্টারভিউর জন্য প্র্যাকটিস করো, কারণ এর ইন্টারভিউ কিন্তু সাধারণ ইন্টারভিউ না। আই রিপিট এগেন, এর ইন্টারভিউ কিন্তু আবারও যদি এটা ভাবো যে নর্মাল চলে যাব ইন্টারভিউ, তুমি বুঝতেই পারবে না যে তোমাকে এই যে 10 নম্বরের ইন্টারভিউ, এই 10 নম্বরের মধ্যে 0.25ও দিতে পারে, আবার 0.10ও দিতে পারে। তো সেই জায়গায় খুব সাবধান থেকো, যে এই জায়গাটা কিন্তু এত সহজ জায়গা নয়, ঠিক আছে? আমি বারবার করে অনুরোধ করছি প্রত্যেক ভাই বোনকে, এবং যাদের গ্রুপ সিতে মোটামুটি 35 প্লাস রয়েছে, তারা প্রত্যেকজন ইউআর ক্যান্ডিডেট। আর
কাস্ট হলে তো আরো 2-4 নাম্বার করে নামিয়ে নাও। তো তোমরা কিন্তু প্রিপারেশন নাও, পরবর্তীতে দেখবে যে যখন রেজাল্ট বেরোচ্ছে চিরঞ্জিত স্যার কিন্তু কথাটা কিন্তু কিছু মন্দ বলেনি। একজন একজন টিচার হিসাবে এতদিন ধরে পড়াচ্ছি, এইটুকু অভিজ্ঞতা রাখি, বোঝা গেল? লোকের মতো অভিজ্ঞতা, হ্যাঁ, লোকের অভিজ্ঞতা আমার অভিজ্ঞতার মধ্যে কিন্তু পার্থক্য আছে, আকাশ পাতাল। এইটুকু জেনে রাখো, এর আগেও যখন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল তখনও কিন্তু আমরা ইন্টারভিউ করিয়েছিলাম। তাহলে সেইটুকু জেনে রেখো যে আজকে তোমাকে যখন বলছি এরপরে বাড়িতে যদি বসে থাকো তাহলে তোমার ভুল হবে, বোঝা গেল? এবার তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমাদের জন্য 7 স্লট, অনেকজন বলছিলে স্যার 7 স্লট কবে থেকে শুরু হবে, 7 স্লট কবে থেকে শুরু হবে? এই যে বাবা 1 জুন থেকে 7 স্লট শুরু হচ্ছে। মাত্র তোমার অনলাইন ফি রাখা হয়েছে, অনলাইন ফি, এটা ইন্টারভিউ চার্জ, ইন্টারভিউ 499, আমি অনলাইনে কথা বলছি, 499, অনলি 99 পার মান্থ, ঠিক আছে? আর যদি তুমি টাইপিং নাও এর সাথে তোমার 199 টাকা যুক্ত করে দেবে, বাস। আর এই মান্থলি ফিসটা তোমার তখন 150 হয়ে যায়, বোঝা গেল কি বললাম? তখন 150 হয়ে যায়, মানে ওখানে 60 টাকা 70 টাকা টাইপিং এর চার্জ ধরা হয়। তোমাকে যেভাবে তুমি বড় বড় তুমি কোনো অনলাইনের কম্পিউটার দোকান থেকে শিখবে বা তুমি কোনো সংস্থা থেকে শিখবে, তোমাকে পয়সাটা নেবে 2-2,500 টাইপিং এ নেবে, সেক্ষেত্রে কাজের কাজ কিছুই হবে না। বরং আমরা যে সমস্ত তোমাদেরকে নোটপত্র দিচ্ছি টাইপিং এর, সেগুলো করো, সেগুলো পরীক্ষা আসার মতো। এবং তোমাকে আমরা এখনো আমাদের টাইপিং টেস্ট কিন্তু শুরু করিনি, টাইপিং টেস্টের মক টেস্ট নেওয়া এখনো শুরু করিনি, তাদের কিন্তু চলছে, প্র্যাকটিস চলছে। কিন্তু তোমাদেরকেও আমি বলছি যে তোমাদের এই যে 1 জুন থেকে যে ব্যাচটা আমি শুরু করছি, তোমরা এখনো পর্যন্ত যারা ইন্টারভিউ প্রিপারেশন নাওনি, চোখটা বুঝে বাড়িতে যদি অনলাইনে তুমি অফলাইনে না আসতে পারো, তো তুমি অনলাইনে তুমি নিয়ে নাও। আর তাছাড়া তো অফলাইনে রয়েছেই, তোমরা দেখো অফলাইনে আমাদের 1499 টাকা, কিন্তু টাইপিং এর মধ্যে, মানে বুঝতে পারছো, ইন্টারভিউ এবং টাইপিং মিলে তোমাকে প্রায় 1.5 মাস, আপ টু ইন্টারভিউ, তোমার আপ টু আপ টু ইন্টারভিউ পর্যন্ত তোমরা আমরা ক্লাস করাবো মাত্র 1,500 টাকার মধ্যে। তোমার, আর যদি কেউ মনে করো স্যার আমার টাইপিং তো নাই, আমি শুধু গ্রুপ ডিটার জন্য পড়বো, তাহলে সেক্ষেত্রে তোমার এই কোর্স ফিটা মাত্র দাঁড়িয়ে যাবে 1,000 টাকা, ঠিক আছে? তো যারা মনে করছো স্যার অনলাইনে পড়বো অথবা অফলাইন করব, আমি বারবার করে বলছি, বসে না থেকে চিরঞ্জিত স্যারের উপরে ভরসা রাখো, কয়েক হাজার স্টুডেন্ট কিন্তু প্রিপারেশন নিচ্ছে আমাদের, এবং 7 স্লটে ভর্তি হয়ে যাও। এই যে নাম্বারে তোমরা কিন্তু এখানে যোগাযোগ করে নাও। আমি আবারও বলছি, বি প্র্যাকটিক্যাল, 400-500 টাকাটার জন্য ব্যবসা নয়, বি প্র্যাকটিক্যাল, তুমি প্র্যাকটিস না করলে আসবে না তোমার ইন্টারভিউ। তুমি 3-4 মিনিটের মধ্যে কাউকে নিজেকে প্রকাশ করা ইজ নট জোক। আজকে আমি শিক্ষক হিসাবে যখন আমি মাননীয় মন্ত্রী মহাশয়ের সম্মুখীন ছিলাম, ওই যে সময়টা ছিলাম, উনি তো অনেকটা সময় দিয়েছে আমাকে, কিন্তু তোমরা দেখবে লাস্ট মোমেন্টের যে ভিডিওটা আমাদের বাইরে থেকে শুট করেছে, আমার একটা স্টাফ গিয়েছিল, সে একটা শুট করেছে, তো ওখান থেকে দেখবে যখন আমি বেরিয়ে আসি। কিন্তু একটা জিনিস দেখো, ওনার কাছে যখন প্রথম 3-4 মিনিট আমি ছিলাম না, আমি কি বলে শুরু করব, মানে সেটাই আমি খুঁজে পাচ্ছিলাম না। লাস্টে তো ওনাকে মিষ্টি ফিষ্টি আমি খাওয়াচ্ছিলাম। তো একটা কথা প্রত্যেকজনকে বলছি, যে যখনই তুমি কোনো ইন্টারভিউ বোর্ডের সামনে যাবে, তখন তোমার কিন্তু বলতি বন্ধ হয়ে যাবে। তুমি বন্ধু-বান্ধবের সঙ্গে কথা বলা, বাড়িতে কথা বলা, গার্লফ্রেন্ডের সাথে কথা বলা, বয়ফ্রেন্ডের সাথে কথা বলা, হাসব্যান্ড ওয়াইফের মধ্যে কথা বলা, এটা কিন্তু এটা ওটা নয়। আর তোমার এই 3-4 মিনিটের মধ্যে যদি তোমার এন্ট্রি, এই যে তুমি কেন, তোমার সম্বন্ধে কিছু বলো, এইটা যদি ঠিকঠাক বলতে পারো, তাহলে তুমি গ্রুপ ডি তে 5 এ তোমাকে ওখানেই 2 নম্বর তোমার মাথাতে সেট হয়ে গেল যে একে 2+ দেওয়া যাবে। তোমার এন্ট্রি যদি ঠিক থাকে আর তোমার যদি বডি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকে, সেইটাই তো শেখানো রে বাবা। এবং তুমি কথা বলার ধরনটা, তুমি কতটা পারলে, কটা জিকে পারলে, এটাই মানে ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট তুমি কিভাবে তাদের সামনে রিপ্রেজেন্ট করছো, ভীষণ একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমি বারবার করে বলছি, তোমার এই এক্সপ্রেশন, আমি তোমাকে গুগল মিটে তোমাকে লাইভ কনফারেন্সের মাধ্যমে, এখন তো যারা ইন্টারভিউ করছে লাইভ কনফারেন্সে, তাদের ভিডিও, তারা একদম চেয়ার নিয়ে বসছে, চেয়ারের বাঁ দিক থেকে বসতে হবে নাকি চেয়ারের ডান দিক থেকে বসতে হবে, ওখানে যাওয়ার পরে তোমার হাতে যে ফাইল থাকবে সেটাকে নিয়ে তুমি কিভাবে বসবে, কিভাবে আই কন্ট্যাক্ট করবে, এই সব কিছু তুমি অনলাইনে এবং অফলাইনে দুটোতেই পেয়ে যাবে, বোঝা গেল? তো আমি বারবার করে বলছি, দেরি না করে 7 স্লটে অ্যাডমিশন নাও, মাত্র 100টা সিট। এবার তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে স্যার কোন কোন ব্রাঞ্চে আমরা এই ইন্টারভিউ দিতে পারবো? একটা হচ্ছে রানাঘাট ব্রাঞ্চে, রানাঘাটে দিতে পারবে,
নদিয়া, রানাঘাট, ঠিক আছে? তুমি একটু হোয়াটসঅ্যাপ করে নাও, ওখানে তোমাকে ডিটেলস দিয়ে দেবে। পাঁশকুড়াতে দিতে পারবে। পাঁশকুড়া থেকে 1লা জুন থেকেই শুরু হচ্ছে, এগুলো সব নতুন। সব 1লা জুন থেকে এগুলো নতুন। জুন মাসের 1 তারিখ থেকেই শুরু হচ্ছে এইগুলো। এই ব্রাঞ্চেও কিন্তু মানে সমানভাবে স্লট বাই স্লট চলছে, 30টা করে নিয়ে। অনলি ব্রাঞ্চের সিট হচ্ছে 30টা, আর অনলাইনে সিট হচ্ছে 100টা করে, ঠিক আছে? বর্ধমানে করতে পারবে, আর একটা করতে পারবে বারাসাত। আপাতত এই 4টে জায়গায় তোমরা ইন্টারভিউ কিন্তু করতে পারবে। আমি আবারও বলছি, যদি মনে হয় যে চিরঞ্জিত স্যার কি ফালতু কথা বলছে, তাহলে তুমি তোমার মতো এখন আনন্দ করে হই হুল্লোড় করে বেড়াও, কিন্তু ঠকবে। কথা শুনবে না, ঠকবে। আর যদি মনে হয় যে না স্যার, আমাকে আমার এক্সপ্রেশন আসে না, আমি স্যার কি বলবো, কারণ তোমাকে হাজার একটা কোশ্চেনের সম্মুখীন হতে পারে। তুমি নিজে জানো তুমি কি ধরনের কোশ্চেন, তোমার কম্পিউটার থেকে কোশ্চেন ধরবে নাকি তোমাকে বেসিক নলেজ থেকে কোশ্চেন ধরবে? এমন কোশ্চেন ধরবে তুমি উত্তরই দিতে পারবে না, তুমি হয়ে দাঁড়িয়ে থাকবে যে স্যার এটার উত্তর দিলে মনে হবে যেন নেগেটিভ হচ্ছে। এমন কোশ্চেন তোমাকে সম্মুখীন করে দেবে না, মনে হবে যেন উত্তর যেটা দেবো তাহলে স্যাররা খারাপ ভাববে না তো, এরকম মেন্টালিটি হয়ে যাবে। তো তখন সেইগুলোর উত্তর বাইপাস ভাবে কিভাবে দেওয়া যাবে, যেখানে স্যারও খারাপ ভাববে না, আমারও উত্তরটা খুব ভালো হলো। বোঝা গেল? তো সেই জন্য তোমাদেরকে বলছি যে তোমাদের এই নম্বরে যোগাযোগ করে নাও, আমি তৈরি করে নেবো। আর বাকি থাকলো, আবারও বলছি, গ্রুপ সি গ্রুপ ডির ইন্টারভিউ নিয়ে চিন্তা করো না। এখানে যাদের টাইপিং নেবে, তোমরা টাইপিং নিয়ে নাও। তোমাদের টাইপিং প্লাস ইন্টারভিউ 25-এ যাতে তুমি 24+ পাও, আমি সেই রকম ভাবে তোমাদেরকে তৈরি করব। আর যাদের ইন্টারভিউ আছে গ্রুপ ডি 5-এ যাতে 5ই পাও, সেইভাবে তোমাকে প্রস্তুত করব। এবার বাকিটা তো তোমার ওপরে, তুমি চিরঞ্জিত স্যারের কাছে পড়বে না পড়বে না, বাকিটা তোমার ওপরে। আমাদের যে গ্রুপ চলছে, আজকে ধরো 6টা স্লট হয়ে 7 স্লট চলছে, ঠিক আছে? ছেলে খেলামি না। তো আজকে এত ছেলে মেয়ে তো বুঝেছে, তো তোমরা জানি না কবে বুঝবে, কিন্তু নিজের ভুল করবা এবং সঠিক ইনফরমেশন দিয়ে দিলাম। এবার তোমরা এবার বাকিটা লোকের সঙ্গে কিভাবে আলোচনা করবে, দ্যাটস ইউর ম্যাটার। কিন্তু যদি পড়তে হয় তাহলে ভর্তি হয়ে যেও, ঠিক আছে? তো আশা করি তোমাদের আর কোনো কনফিউশন থাকলো না, তোমাদের ইন্টারভিউ নিয়েও কনফিউশন থাকলো না, তোমাদের রেজাল্ট নিয়েও কনফিউশন থাকছে না। অল দ্য বেস্ট। আর কোনো ক্যান্সেলের কোনো জায়গায় থাকছে না। বোঝা গেল? এই প্যানেল ক্যান্সেলের কোনো জায়গায় থাকছে না, অলরেডি প্যানেল ক্যান্সেল হয়েই এই পরীক্ষা হচ্ছে। সুতরাং এটা নিয়ে একদম তোমরা চিন্তা করো না। আর আমি যতটা জানতে পারবো তোমাদেরকে সবসময়ই বলি, সম্ভাবনা বলতে হয়, কারণ আমি শিক্ষক হিসেবে সম্ভাবনা বলতেই পারি, আমি তোমাদেরকে পড়াই, কারণ এটা হচ্ছে আমার লিগ্যাল রাইট। এটা আমার লিগ্যাল রাইট যে আমি তোমাদেরকে সম্ভাবনা বলতে পারি। বোঝা গেল? এবার বাকিটা যারা বুঝে নেওয়ার তারা বুঝে নাও। এর থেকে বেশি কিছু চেপে কিছু বলতে গেলেই সমস্যা হয়। বোঝা গেল? এর আগে অনেক তোমরা দেখেছো, যখন রেজাল্ট বেরোয় তার আগে, যখন ডাব্লিউবিপি রেজাল্ট বেরোতো আগে, তো তখন তো টিকটক টিকটক কাউন্টডাউন এসব অনেক কিছু বলেছি। বিকালে রেজাল্ট বেরোতে সকালবেলায় বলেছি। তো আজকে আর বলা যায় না, তার জন্য তোমরাই দায়ী। অনেক কিছু বলা যায় না, বুঝে নিতে হয়। বোঝা গেল? তো তোমরা ওখানে বুঝে নাও। তো যাই হোক, এটাই বলছিলাম, সকলে ভালো থেকো। আর অবশ্যই যোগাযোগ করে জয়েন করে যে আমি তৈরি করে নেবো, ঠিক আছে? অল দ্য বেস্ট। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।